Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 9 subject geography. এই জিওগ্রাফি সাবজেক্টেরই কিন্তু ফার্স্ট চ্যাপ্টার কিন্তু আজকে শেয়ার করব। এই ফার্স্ট চ্যাপ্টারের কিন্তু দুটো পার্ট কিন্তু আমি শেয়ার করেছি, আজকে কিন্তু থার্ড পার্ট শেয়ার করব। আর থার্ড পার্ট শেয়ার করার সাথে সাথে যেটুকু শেয়ার করব সেটুকুর মধ্যে থেকে যে ধরনের প্রশ্নগুলো হবে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে। দেখো, আমাদের কিন্তু স্কুল কিন্তু ছুটিতেই চলবে এখন কটা দিন মাত্র, অর্থাৎ দেখো কটা দিন নয়, বেশ অনেকটাই, প্রায় মাসখানেক সময়টা কিন্তু ছুটিতেই চলবে। সামনে সরস্বতী পুজো, তারপরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, তারপরে এইচএস পরীক্ষা, কিন্তু ছুটিতেই ছুটি চলবে। আর এই ছুটির মধ্যেই কিন্তু আমাদের আস্তে আস্তে করে এগিয়ে চলতে হবে, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য কিন্তু প্রস্তুতি নিতেই হবে। তাই আজকে কিন্তু শেয়ার করব থার্ড পার্ট। এই থার্ড পার্ট শেয়ার করার সাথে সাথেই কিন্তু ওখান থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি শেয়ার করব কোন বই থেকে। দেখো, নবম ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক, এই বই থেকে শেয়ার করব। অর্থাৎ এই বইতে ডিটেলস কিছু কোশ্চেন আছে যেটা অন্যান্য বইতে নেই, তাই আমি এই বইটাই সিলেক্ট করেছি। যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বই থেকেই পড়বে, আর যাদের কাছে এই বই নেই তারা কি করবে, তারা প্রয়োজনে, যদি খুবই প্রয়োজন মনে করো, তাহলে বইটা কিনে নিও। আর যাদের কাছে নেই তাদেরও সমস্যা নেই, অর্থাৎ আমি এই বই থেকেই পরপর কিন্তু ভিডিও দিতেই থাকবো। অর্থাৎ এইখান থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো যদি তোমরা পড়ো তাহলে আর কোনো সমস্যাই আসবে না। তাহলে চলো শুরু করি থার্ড পার্ট। হয়তোবা আরও একটা পার্ট হবে, আর বড় কোশ্চেনের জন্য আরও একটা বড় পার্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন বাদে। দেখো, আমি এখানে শেয়ার করেছিলাম 5 পাতা পর্যন্ত, আজকে একটুখানি শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু যেখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো শেয়ার করে দেবো। দেখো, পৃথিবীর 5ম গ্রহ কিন্তু এইটা, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি। দেখো, সৌরজগতে গ্রহদের মধ্যে বুধ ক্ষুদ্রতম, বৃহস্পতি বৃহত্তম এবং পঞ্চম। পৃথিবীর আয়তন কিন্তু, অর্থাৎ অবস্থান কিন্তু পঞ্চম, অর্থাৎ এই আয়তনের দিক থেকে, অর্থাৎ বৃহত্তম আর ক্ষুদ্রতম, অর্থাৎ আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান কিন্তু পঞ্চম। আয়তনে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুনের পরে পৃথিবীর স্থান, অর্থাৎ পৃথিবীর ছোট গ্রহ হলো, দেখো, ক্রমান্বয়ে শুক্র, মঙ্গল এবং বুধ। আর প্রায় আড়াইটি বুধের সমান হলো এই পৃথিবী। তাহলে দেখো, আবার প্রায় 12টি পৃথিবী নিয়ে এই বৃহস্পতি গ্রহ গঠিত হতে পারে। তাহলে দেখো, এই বৃহস্পতি গ্রহটা কত বড়, অর্থাৎ পৃথিবী শুক্র গ্রহের প্রায় সমান আয়তন এবং ওজনের, তাই শুক্রকে পৃথিবীর যমজ ভাই বলা হয়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বহিস্থ বা রাক্ষসে গ্রহগুলির তুলনায় পৃথিবীর আয়তন অনেক ছোট, কিন্তু অন্তস্থ গ্রহ এবং ক্ষুদ্র গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় পৃথিবী। এবার দেখো, এখানে কিন্তু একটা হিসেব দিয়ে দিয়েছে, অর্থাৎ কিসের হিসেব, অর্থাৎ অন্যান্য গ্রহদের সঙ্গে পৃথিবীর ব্যাসের দিক থেকে আয়তনের তুলনায়। দেখো, পৃথিবী অর্থাৎ বুধ 2.6 গুণ বড়, শুক্র 1.05 গুণ বড়, মঙ্গল 1.87 গুণ বড়, বৃহস্পতি 11.22 গুণ ছোট, আর শনি 9.50 গুণ ছোট, এবং ইউরেনাস 3.69 গুণ ছোট, এবং নেপচুন 3.61 গুণ ছোট। তাহলে আমরা বুঝে ফেললাম যে পৃথিবীর অবস্থানটা কোথায়, আয়তনটা ঠিক কতটা। সৌরজগতে পৃথিবীর সমন্বয় অবস্থান, অর্থাৎ সৌরজগতে অন্যান্য গ্রহগুলির মধ্যে পৃথিবীর একটি স্বতন্ত্র অবস্থান আছে। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী সৌরজগতের বুধ ও শুক্র এবং শুক্রের পরে তৃতীয় দূরতম গ্রহ, অর্থাৎ পৃথিবীর পরে রয়েছে ক্রমান্বয়ে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ এবং নেপচুন দূরতম কুলীন গ্রহ। এইবার আসবো সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা 14.95 কোটি কিমি দূরে অবস্থান করছে, অর্থাৎ প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আমরা ছোট থেকে পড়ে আসছি। এটাও ঠিক তাই। এবার রয়েছে, দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র আর পৃথিবীর দূরতম গ্রহ হলো নেপচুন। ফলে পৃথিবীতে সূর্যের কাছাকাছি বা কাছের গ্রহগুলির মতো প্রচণ্ড উষ্ণতা ও দূরের গ্রহগুলির মতো অত্যাধিক শীতলতা নেই। এই কারণের জন্যই কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। এবার হেলে অবস্থান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে জাস্ট লাইক এ টপ, অর্থাৎ লাটিমের মতন ঘোরে, কিন্তু লাটিমটা সোজাভাবে ঘোরে, পৃথিবী কিন্তু একটু হেলে ঘোরে। তো পৃথিবীর মেরুরেখা ও অক্ষ উত্তর রেখার সঙ্গে 23 ডিগ্রি
30 ইঞ্চি হেলে অবস্থান করে, অর্থাৎ প্রায় 66.5 কোণ করে অবস্থান করে। এবার চলে আসবো আমরা পরের পাতাতে গিয়ে দেখো এখানে একটুখানি আমরা দেখব যে পৃথিবীর 2 গোলার্ধে পর্যায়ক্রমে সূর্যের দিকে ঝুঁকে পরিমিত মাত্রায় সূর্য কিরণ লাভ করে। এবার দেখো এখানে কিন্তু একটা চার্ট দিয়েছে, অর্থাৎ এই পৃথিবী সহ গ্রহগুলির অক্ষ দূরত্ব, ব্যাস, পরিধি, ভর, ঘনত্ব, উষ্ণতা এবং উপগ্রহ সংখ্যা কিন্তু এখানে একটা চার্ট দিয়েছি। এটা কিন্তু তোমরা একটু ভালো করে তুলে নেবে, এটা কিন্তু একটু পড়বে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবার আসবো, তারপরে দেখো আরেকটা চিত্র দিয়েছে, দূরত্ব কোটি কিমিতে, ব্যাস পরিধি কিমিতে এবং ভর পৃথিবীর সাপেক্ষে। আর পৃথিবীর ভর এক ঘনত্ব গ্রাম বা ঘন সেমিতে এবং উষ্ণতা ডিগ্রি বা সেন্টিগ্রেডে পরিমাপ করা হয়। এবার দেখো দূরত্ব অনুসারে গ্রহগুলির স্থান কিন্তু বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন পরপর অবস্থান করছে। এর মধ্যে পৃথিবীর অবস্থান তৃতীয় এবং বৃহস্পতি হচ্ছে দৈত্যাকার গ্রহ, হচ্ছে সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সহজেই বুঝে গেলাম। এবার আসবো আমরা যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, অর্থাৎ মানুষ যে পৃথিবীতে বসবাস করে কেন, কি কারণের জন্য। দেখো পৃথিবী সহ সমস্ত গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, অর্থাৎ কোনো গ্রহেই আলো বা উত্তাপ নেই, অর্থাৎ পৃথিবী বা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল কারোরই কিন্তু আলো উত্তাপ নেই। এরা সূর্যের আলোয় আলোকিত এবং সূর্য থেকেই কিন্তু আলোটা পেয়ে আলোকিত হয় এবং আমাদের দিন রাত্রি সম্ভব হয়েছে। এবার দেখো এখানে দেখো শুক্র হলো উষ্ণতম গ্রহ, এর তাপমাত্রা হচ্ছে 465 ডিগ্রি সে। অন্যদিকে সূর্য থেকে বহু দূরে বহিস্থ গ্রহগুলি কম সময় ধরে কম পরিমাণে সূর্যতাপ পাওয়ায় অতি শীতল অবস্থায় রয়েছে। যেমন ইউরেনাস হচ্ছে শীতলতম গ্রহ, অর্থাৎ যার তাপমাত্রা হচ্ছে -216 ডিগ্রি সে। তাহলে বোঝো যে 216 ডিগ্রি সে, অর্থাৎ আমরা 0 ডিগ্রি সেতেই কিন্তু বরফ হয়ে যায় এবং তারপরে আমরা দেখি যে আইসক্রিমগুলো খাই 0 ডিগ্রি থেকে নিচে, এবং আমরা ফ্রিজের মধ্যে যে আইসক্রিম বরফগুলো দেখি সেগুলোর তাপমাত্রা কিন্তু আরও বেশি। আমরা যদি একটু পরীক্ষামূলকভাবে একটু কামড়ে বা মেঝের উপরে ছুঁড়ে ফেলে দেখি কিন্তু অত সহজে ভাঙছে না, অর্থাৎ মাইনাস টেম্পারেচার রয়েছে। তাহলে বোঝো যে ইউরেনাসে যে তাপমাত্রা রয়েছে অর্থাৎ মাইনাস তাপমাত্রা, সেখানে কী অবস্থায় আছে। এবার আসবো আমরা, একমাত্র পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী অনুকূল প্রাকৃতিক পরিবেশ আছে, মানুষ সহ সমস্ত জীব বসবাস করে, একে সজীব গ্রহ বলা হয়। এখানে সমুদ্র সমতল থেকে 9 কিমি গভীরতা থেকে বায়ুমণ্ডলে 15 কিমি উচ্চতা পর্যন্ত মোট 24 কিমি অঞ্চলে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু এখানেও কিন্তু কোশ্চেনটা লুকিয়ে রয়েছে। দেখো এবার দেখো আরেকটা আলোচনা করব যে দেখো এখানে সমুদ্র তল থেকে 90 কিমি গভীরতা এবং বায়ুমণ্ডল থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত মোট 24 কিমি অঞ্চলে বায়ুমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত হয়েছে। কেননা দেখো সমুদ্রের মধ্যে কিন্তু জলস্তরের গভীরতা আছে এবং ভূপৃষ্ঠের উপরে কিন্তু উচ্চতা আছে, এইটাতে 24 কিমি প্রায়, এর মধ্যে প্রাণীর অস্তিত্ব সম্ভব হয়েছে। এবার আসবো যে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব বা জীব বসবাসের কারণ কি, অর্থাৎ পৃথিবীতে যে জীব বসবাস করে অন্য গ্রহে বসবাস করে না, এর কতগুলো কারণ থাকে এবং এই উষ্ণতাতে জীব বাঁচতে বা বেঁচে থাকতে পারে কেন না, কি তার জন্য। দেখো সুবিস্তৃত বায়ুমণ্ডল, অর্থাৎ পৃথিবীর উপরে প্রায় 10,000 কিমি পর্যন্ত গ্যাসের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত হয়েছে। ওজোন স্তর বা প্রাকৃতিক সৌর পর্দা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করেছে। এবার আসবো, এই যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা কত, 21%। দেখো এই 21% অক্সিজেন আছে বলেই কিন্তু এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে এবং আমরা পৃথিবীতে বেঁচে আছি এই অক্সিজেনের উপর নির্ভর করেই। এবার দেখো 3 নম্বর রয়েছে যে জল সৃষ্টি, অর্থাৎ নীলগ্রহ পৃথিবীর ভূপৃষ্ঠের মোট আয়তনের 71.4 অর্থাৎ 36.17 কোটি বর্গ কিমি, অর্থাৎ পৃথিবীর প্রায় 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তার মধ্যে রয়েছে কি নদী, সমুদ্র, পুকুর, জলাশয়ে প্রাণীর অস্তিত্ব, উৎপত্তি, বিকাশ ঘটিয়েছে আর উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করেছে। তাহলে দেখো এবার দেখো মঙ্গলে জল ও প্রাণের সন্ধানে ইসরো এবং নাসা কিউরিসিটি পাঠানোর ফলে কী হয়েছে, সেখানে কি প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে বলা যাবে না, তবে কিন্তু সেরকম একটা সম্ভাবনা চলছে যে মঙ্গলে কিন্তু প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। তা দেখো এই যে মঙ্গল গ্রহে পাঠানোর সাথে সাথেই কিন্তু এখানে কি হয়েছে না, প্রাণের অস্তিত্ব পাওয়ার যে নমুনাগুলো পেয়েছে বিজ্ঞানীরা সেটা পরীক্ষামূলকভাবে দেখছে, হয়তোবা অদূর ভবিষ্যতে এখানে প্রাণের অস্তিত্ব এসেও যেতে পারে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী। এবার আদর্শ
আবর্তন এবং পরিক্রমণ গতি, অর্থাৎ আবর্তন পরিক্রমণ হলো অন্তস্থ বহিস্থ গ্রহগুলির মাঝামাঝি হওয়ায় ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র দিন ও রাতের মাত্রা ভারসাম্য বজায় থাকে, শীত ও গ্রীষ্মের উষ্ণতা সামঞ্জস্য বজায় থাকে, আর দিনের তাপ রাতে বিকৃত হয়ে উত্তাপের ভারসাম্য বজায় রেখেছে, যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। আর দেখো আপেক্ষিক অর্থাৎ সর্বাধিক আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ সৌরজগতের মধ্যে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক প্রায় 5.52 গ্রাম ঘনসেমি, ফলে একমাত্র পৃথিবীতে কঠিন ভূত্বক গঠিত হয়েছে, যেখানে খনিজ সমৃদ্ধ মাটি সৃষ্টি হয়েছে এবং জীব জন্মের পক্ষে অনুকূল হয়েছে। তাহলে দেখো এখানে অর্থাৎ অতীত দিনে এখানে কিন্তু প্রাণ ছিল, তার নমুনা কিন্তু আমরা খনিজ তেল এবং কয়লা উত্তোলন করেই বুঝতে পারছি যে এখানে প্রাণের অস্তিত্ব ছিল। তাহলে সেটা তৈরি হয়েছে। এবার আসবো আমরা আবহিক ঘটনাবলী, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে নিয়মিত বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি আবহিক ঘটনা পৃথিবীর প্রাণের স্পন্দন সৃষ্টি করেছে আর জীবজগতের বৈচিত্র্য এবং বিবর্তন ঘটিয়েছে। এবার আসবো পৃথিবীর ব্যাস। আচ্ছা, পৃথিবীর ব্যাস, এই ব্যাসটাকে পড়েই কিন্তু আমরা এখান থেকেই শেষ করব। যাতে পৃথিবীর ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রমান এবং ওজন নিয়ে দেখো এখানে দেখো গোলাকার পৃথিবীর জন্য নিরক্ষীয় মেরুব্যাস সমান নয়, অর্থাৎ অভিগত গোলকের জন্যই পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুব্যাস সমান নয়। নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি, ফলে পৃথিবীর গড় ব্যাস হয়ে দাঁড়ালো কত? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35.5 কিমি, অর্থাৎ গড় ব্যাসার্ধ হচ্ছে তোমার 6,367.7 কিমি, অর্থাৎ গণনার সুবিধার জন্য পৃথিবীর ব্যাস ধরা হয়েছে এই 12,800 কিমি, ব্যাসার্ধ ধরা হয়েছে 6,400 কিমি। তাহলে এবার আমরা পৃথিবীর পরিধি নিয়ে একটু ভাববো। পৃথিবীর পরিধি নিয়ে ভাবতে গেলে অভিগত গোলাকৃতির জন্য পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাস পরিমাণ সমান নয়। নিরক্ষীয় ব্যাস দেখো কত? 40,093.43 কিমি এবং মেরু ব্যাস দেখো গণনায় চলে 40,025 কিমি, অর্থাৎ এই 40,025 কিমি হওয়াতে অর্থাৎ 25.86 কিমি, অর্থাৎ গণনার সুবিধার জন্য আমরা 40,000 কিমি ধরা হয়েছে। 40,000 কিমি কিন্তু ধরা হয়েছে পরিধিটা। এবার দেখো এখানে এরাটোস্থেনিসের গণনা অনুযায়ী খ্রিস্টজন্মের প্রায় 250 বছর আগে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর পরীক্ষণ করেন। এইটা কিন্তু পৃথিবীর পরিধি নির্ণয় করেন। আর এখান থেকে কিন্তু এইটুকু তোমরা একটু ভালো করে পড়ে নেবে, কেননা এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে। এবার আসবো আরও 3টে পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টস 3টে কী কী? পৃথিবীর ক্ষেত্রমান, অর্থাৎ ক্ষেত্রমান, গোলকের ক্ষেত্রমান। দেখো পৃথিবীর গড় ক্ষেত্রমান হলো, অর্থাৎ ক্ষেত্রমান হলো কত? 50,97,49,327 বর্গ কিমি, প্রায় বা ধরা হয় 51 কোটি বর্গ কিমি। অর্থাৎ স্থলভাগ দেখো 14.89 কোটি কিমি। এবার আসবে পৃথিবীর আয়তন। দেখো আয়তনের দিক থেকে কতটা আমরা জানি গোলকের মতো, দেখো সুতরাং পৃথিবীর গড় আয়তন হলো কত? 1,08,155 কোটি ঘন কিমি। এবার পৃথিবীর ওজন নিয়ে দেখবে একটুখানি। এই কোশ্চেনগুলো 3টে কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে আসছে, এটা কিন্তু ধরেই নিতে পারো। দেখো 1797 সালে ইংরেজ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ সর্বপ্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন এবং মাধ্যাকর্ষণ শক্তি ঘনত্বের ভিত্তিতে পৃথিবীর ওজন ধরা হয়েছে 60 কোটি কিমি নির্ণয় করেন। এবার আমরা কিন্তু এইটুকুই কিন্তু এখান থেকে আলোচনা করব। এইটুকুর পরে কিন্তু আরেকটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে একটু শেয়ার করে দিই। শেয়ার করে দিলেই কিন্তু তোমাদের সুবিধাটা হয়ে যাবে। দেখো আমরা শেয়ার করব যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা এখানে লিখে নেবো এবং লেখার সাথে সাথেই কিন্তু কোশ্চেনের উত্তর শেয়ার করা হয়ে যাবে। সৌরজগতে কয়টি বামন গ্রহ, কয়টি কুলীন গ্রহ? তাহলে জগতে কয়টি বামন গ্রহ ও কয়টি কুলীন গ্রহ? দেখো এবার উত্তরটা লিখে দেবো এখানটায়, যে বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি বামন গ্রহ ও 8টি কুলীন গ্রহ। এবার আসবো 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো আমাদের নিকটতম নক্ষত্র কোনটি? তাহলে আমাদের নিকটতম নক্ষত্র কোনটি? দেখো উত্তরটা হবে কি? সূর্য। 3 নম্বর কোশ্চেনটা শেয়ার করবো। দেখো
3 নম্বর কোশ্চেন দেখো, IAU এর পুরো নাম কি? IAU এর পুরো নাম কি? IA এর পুরো নাম দেখো, এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এবার 3 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেলে, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা শেয়ার করব। দেখো বামন গ্রহ, এখানে কিন্তু একটা কোশ্চেন কিন্তু রয়েছে। এই কোশ্চেনটা দেখো, বামন গ্রহ ক্লিন গ্রহের মধ্যে পার্থক্য, অর্থাৎ এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। এবার চলে যাব যে আয়তনের দিক থেকে পৃথিবীর আয়তন কত, পৃথিবী কততম স্থান, কততম গ্রহ। তাহলে আয়তনের দিক থেকে পৃথিবী কততম গ্রহ, দেখো এটা কিন্তু পৃথিবী পঞ্চমতম গ্রহ, উত্তরটা হচ্ছে পঞ্চমতম গ্রহ।